চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের মহাভারতের গল্প বলে শোনাবো। মহাভারত পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে অন্যতম একটি হলো মহাভারত। তবে কবে এই মহাভারত রচিত হয়েছে তা নিয়ে অনেক মতভেদ আছে। তবে এই কথা ঠিকই, প্রায় 3000 বছর পূর্বে রচিত মহাভারত আমাদের সকলকেই টানে। তবে মহাভারত বিভিন্ন সম্প্রদায়ের বিভেদে ধর্মগ্রন্থ নয়, এ এক জাতির ইতিহাস। আক্ষেপের কথা এই যে আজ বিভিন্ন সংকীর্ণ ধর্মে ধুলো পড়ে মহাভারত আমাদের থেকে অনেক অনেক দূরে হারিয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকে আমি তোমাদের মহাভারতের কর্ণ পর্ব বলে শোনাব। কর্ণ পর্ব। দ্রোণের পতন হলো। দুর্যোধন বিষণ্ণ মুখে শিবিরে ফিরে কৌরব বাহিনীদের কাছে জানতে চাইলেন এখন কি করা উচিত। সকলেই এক বাক্যে বললেন, মহারাজ, কর্ণকে সেনাপতি করে পাণ্ডবদের ধ্বংস করুন। দুর্যোধন কর্ণকে সেনাপতি পদে বরণ করলেন। কর্ণের বীরত্বের প্রশংসা করে সকলে তার জয়ধ্বনি দিল। পরদিন প্রভাতে কর্ণ মকর গ্রহ রচনা করে যুদ্ধ ঘোষণা করলেন। অর্জুন অর্ধচন্দ্রগ্রহ রচনা করলেন। অর্জুনের সঙ্গে অশ্বত্থামার তুমুল যুদ্ধ হলো। অশ্বত্থামা পরাস্ত হলেন। কর্ণ নকুলকে পরাস্ত করে বললেন, ছেলে মানুষ, তাই প্রাণী মারলাম না, যাও অর্জুনকে পাঠিয়ে দাও। আহত অপমানিত নকুল যুধিষ্ঠিরের রথে গিয়ে আশ্রয় নিলেন। তারপর দুর্যোধন অশ্বত্থামা কর্ণের সঙ্গে ভীম, অর্জুন ও সাত্যকীর তুমুল লড়াই হলো। দিনের শেষে পাণ্ডব পক্ষ জয়ী হয়ে শিবিরে ফিরলেন। শিবিরে ফিরে কর্ণ দুর্যোধনকে বললেন, অর্জুনের সারথি কৃষ্ণ, আমার তেমন কোনো সারথি নেই, মহাবীর শল্য আমার সারথি হন, তাহলেই আগামীকাল অর্জুনকে বধ করতে পারবো। কর্ণের সারথি হওয়ার জন্য শল্যকে অনুরোধ করা হলো। কথাটা শুনে তিনি গেলেন রেগে। তখন দুর্যোধন হাত জোর করে বললেন, আমি বা কর্ণ আপনার সমান বীর নই, অর্জুনের সারথি কৃষ্ণ, আপনি কৃষ্ণের থেকেও বলবান এবং বুদ্ধিমান, তাই আপনাকেই অনুরোধ করছি। দুর্যোধনের প্রশংসায় খুশি হয়ে শল্য কর্ণের সারথি হতে রাজি হলেন। শল্যকে সারথি হিসাবে পেয়ে কর্ণ দম্ভ ভরে বললেন, আজই অর্জুনকে বধ করব। কর্ণের এই দম্ভ শল্যের সহ্য হলো না। বাক্যবাগীর সারথি পুত্র বলে তিনি কর্ণের নিন্দা করলেন। কর্ণও রেগে গিয়ে শল্যকে অনেক কটু কথা বললেন। দুজনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল। দুর্যোধন অনেক চেষ্টায় তাদের শান্ত করলেন। তারপর কর্ণ শল্যকে সারথি করে যুদ্ধযাত্রা করলেন। সকাল থেকেই কর্ণ ভয়ানক যুদ্ধ শুরু করে দিল। বহু পাণ্ডব সৈন্য ধ্বংস হলো। অর্জুন সংসপ্তকদের সঙ্গে যুদ্ধে ব্যস্ত, তাই যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব তাকে বাধা দিতে এগিয়ে গেলেন। ভীম যা হোক একটু লড়াই করলেন। অন্যরা কর্ণের সঙ্গে দারুণ ভাবে হেরে গেল। কর্ণ কুন্তিকে কথা দিয়েছিলেন অর্জুন ছাড়া আর কোনো পাণ্ডব ভাইকে তিনি হত্যা করবেন না। তাই যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব সেদিন প্রাণে বেঁচে গেলেন। কর্ণ শল্যকে বললেন, অর্জুনের সামনে এমন রথ নিয়ে চলুন, কে শ্রেষ্ঠ তা আজকের যুদ্ধেই ঠিক হয়ে যাবে। অর্জুনকে বধ করব, নতুবা যুদ্ধে প্রাণ দেব। জানি আমার প্রতি গুরু পরশুরামের অভিশাপ রয়েছে, যুদ্ধকালে অস্ত্রের কথা ভুলে যাব, আমার রথের চাকা মাটিতে আটকে যাবে। তবু ভয় পায় না, গুরুর দেওয়া অস্ত্রের কথা যদি ভুলে যাই ক্ষতি নেই, রথের চাকা মাটিতে না আটকালেই হলো। অন্য অস্ত্রে অর্জুনকে আজ বধ করবই। কর্ণ অর্জুনের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হলেন। এদিকে ভীমসেন রণক্ষেত্রে মহাতাণ্ডব শুরু করে দিলেন। দুর্যোধনের অনেকগুলো ভাইয়ের পরপর হত্যা করে দুঃশাসনকে আক্রমণ করলেন। দুঃশাসনের হাতে দ্রৌপদীর লাঞ্ছনার কথা মনে পড়তেই ভীম ক্ষিপ্ত হয়ে তাকে গদার আঘাতে মাটিতে ফেলে দিলেন। তারপর দুঃশাসনের বুক চিরে রক্ত পান করলেন। সেই বীভৎস দৃশ্য দেখে কৌরব সেনারা যে যেদিকে পারল ছুটে পালালো।
অর্জুন সংসপ্তদের বধ করে কর্ণের দিকে অগ্রসর হলেন। পথে অশ্বত্থামা তাকে যুদ্ধে আহ্বান করলেন। দুজনের মধ্যে তুমুল লড়াই বেঁধে গেল। অশ্বত্থামার সঙ্গে 8 গাড়ি বোঝাই অস্ত্র শস্ত্র, তিনি সবগুলি অর্জুনের দিকে ছুড়লেন। অশ্বত্থামার ভয়ানক এক লৌহ অস্ত্রের আঘাতে অর্জুনের শরীরে রক্তে ভেসে গেল। তিনি রেগে গিয়ে মারাত্মক এক বাণের আঘাতে অশ্বত্থামাকে অজ্ঞান করে দিলেন। অশ্বত্থামাকে অজ্ঞান করে দেওয়ার পর তার সারথি ভয় পেয়ে রথ নিয়ে পালিয়ে গেলেন। অর্জুন ভীমের কাছে শুনলেন কর্ণের সঙ্গে যুদ্ধে আহত হয়ে যুধিষ্ঠির শিবিরে চলে গেছেন। ভীমের ওপর যুদ্ধের ভার দিয়ে তিনি তখনই ছুটলেন দাদার খোঁজ নিতে। কর্ণকে বধ না করে যুদ্ধক্ষেত্র থেকে চলে আসায় যুধিষ্ঠির তাকে তিরস্কার করলেন। গান্ডীব, তোমার হাতে মানায় না, অন্যকে দিয়ে দাও। দাদার এই কটু কথায় অর্জুনের খুব রাগ হলো। কৃষ্ণ তাকে অনেক বুঝিয়ে শান্ত করলেন। লজ্জিত অর্জুন যুধিষ্ঠিরের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন আজই তিনি কর্ণকে বধ করবেন। কর্ণ বধের প্রতিজ্ঞা করে অর্জুন রণক্ষেত্রে ফিরে এলেন। সামনেই পেলেন কর্ণের পুত্র বিশ্বসেনকে। তিনি কর্ণকে ডেকে বললেন, তোমরা 7 জন মিলে বালক অভিমন্যুকে বধ করেছিলে। এই দেখো, আমি একাই বিশ্বসেনকে তোমার সকলের সামনে বধ করছি। বলতে না বলতেই বিশ্বসেনের মাথা তিনি কেটে ফেললেন। কর্ণ ঠেকানোর সুযোগই পেলেন না। চোখের সামনে পুত্র নিহত হলো। কর্ণ ক্রোধে ক্ষিপ্ত হয়ে অর্জুনকে আক্রমণ করলেন। তুমুল যুদ্ধ বেঁধে গেল। কর্ণ এবং অর্জুন দুজনেই মহাবীর, দুজনেই দুজনের চিরশত্রু। দুজনেই মারাত্মক অস্ত্র শস্ত্র ছুঁড়ে যুদ্ধ আরম্ভ করলেন। বানে বানে সারা আকাশ ছেয়ে গেল, পৃথিবী কেঁপে উঠল। সকলে ভীত হয়ে ভাবলো পৃথিবী বোধহয় ধ্বংস হয়েই যাবে। অর্জুন ক্রুদ্ধ হয়ে কর্ণের প্রতি ঐন্দ্রাস্ত্র ছুড়লেন। ভার্গব অস্ত্রে কর্ণ তা কেটে দুখান করলেন। তিনি আবার অর্জুনের মাথা লক্ষ্য করে নাগবাণ ছুড়লেন। সেই ভয়ানক অস্ত্রের তেজে আকাশে উল্কা বৃষ্টি হলো। বাতাস বন্ধ হয়ে গেল, পৃথিবী থরথর করে কেঁপে উঠল। সে কি ভয়ানক যুদ্ধ! কৃষ্ণ বিপদ বুঝে পায়ের চাপে রথ মাটিতে বসিয়ে দিলেন। অর্জুনের প্রাণটা বেঁচে গেল, কিন্তু তার মাথার মুকুট মাটিতে ছিটকে পড়ল। নাগবাণ ব্যর্থ হলো। এবার কোন অস্ত্রটা ছুড়বেন কর্ণ তা ভাবছিলেন। গুরু পরশুরামের দেওয়া ব্রাহ্মস্ত্র যে কোথায় রেখেছেন তা তিনি কিছুতেই মনে করতে পারলেন না। এমন সময় তার রথের চাকাও মাটিতে আটকে গেল। সারথি শল্য শত চেষ্টা করেও তা টেনে তুলতে পারলেন না। কর্ণ বুঝলেন অভিশাপ ফলতে শুরু করেছে, তার মৃত্যুর সময় উপস্থিত। তিনি অর্জুনকে বললেন, রথের চাকা টেনে তোলার সময় দাও, যুদ্ধ বন্ধ করো। কৃষ্ণের নির্দেশে অর্জুন যুদ্ধ বন্ধ করলেন না। কর্ণের উপর শত শত বাণ নিক্ষেপ করলেন। কর্ণ ক্রোধে ক্ষিপ্ত হয়ে ভীষণ এক অস্ত্র ছুড়লেন। সেই অস্ত্রের আঘাতে অর্জুনের হাতের গান্ডীব খসে পড়ল। তিনি অজ্ঞান হয়ে পড়লেন। কর্ণ এই ফাঁকে মাটিতে নেমে রথের চাকা টেনে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। ইতিমধ্যে অর্জুনের জ্ঞান ফিরে এলো। তিনি এক মুহূর্তেও দেরি করলেন না। আঞ্চলিক অস্ত্রে কর্ণের মাথা কেটে ফেললেন। মাটিতে আটকে যাওয়ার চাকার পাশেই মহাবীর কর্ণ লুটিয়ে পড়লেন। এই ছিল মহাভারতের কর্ণ পর্ব। মহাভারতের পরবর্তী পর্বগুলি নিয়ে খুবই তাড়াতাড়ি আমি তোমাদের কাছে হাজির হব। আর হ্যাঁ, এই কথা বলে রাখি, মহাভারতের আগের পর্বগুলো তোমরা যদি দেখতে চাও বা শুনতে চাও গল্পগুলো, অবশ্যই এই ভিডিওটির নিচে দেওয়া ডেসক্রিপশনের বক্সে আমি লিংক দিয়ে দেব। তোমরা অবশ্যই দেখে নিও। আমার সঙ্গে থাকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতোই শেষ করলাম মহাভারতের কর্ণ পর্ব।